লেখক মানিক বন্দ্যোপাধ্যায়ের ৯০ বছর পূর্তিতে পরিচালক সুমন মুখোপাধ্যায় নিয়ে এলেন পুতুল নাচের রীতিকথা, যেটি মুক্তি পেতে চলেছে ২রা আগস্ট। মুখ্য চরিত্রে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়, জয়া এহসান, ধৃতিমান চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখার্জি, পরমব্রত চট্টোপাধ্যায় ও আরও অনেককে। রীতিকথা এই সিনেমার শুটিংটা আমরা বেশ কিছুদিন আগে করেছিলাম বিভিন্ন কারণে। তো একটা আগ্রহ আমাদের আছেই, কিন্তু আমরা যারা অভিনয় করেছি ছবিটিতে বা এই ছবির সঙ্গে যারা যারা যুক্ত আছেন, সেটি ছবির প্রযোজক হতে পারেন, ছবির কলাকুশলী হতে পারেন, ছবির অভিনেতা হতে পারেন, যারা সবাই মিলে ছবিটি বানিয়েছেন, আমাদেরও একটা অপেক্ষা থাকে। কারণ আমরা যখন কোনো সিনেমা বানাই আমাদের মনে হয় যে কখন দর্শকরা দেখবেন, তারা তাদের মতামত জানাবেন। এই সিনেমার ক্ষেত্রে কতগুলো আমার মনে হয় বিষয় খুব গুরুত্বপূর্ণ। প্রথমত মানিক বন্দ্যোপাধ্যায়, এবং দ্বিতীয়ত তারই লেখা পুতুল নাচের রীতিকথা। তার লেখার যারা ভক্ত, যারা তার লেখা পড়েছেন, সেই পাঠককুল যেমন আছেন, অনেকেই আছেন যারা হয়তো পড়েননি, কিন্তু এই উপন্যাসটির কথা কিন্তু আমার মনে হয় কম বেশি অনেকেই শুনেছেন। যারা পড়েছেন তারা নিজ নিজ কারণে এই লেখার ভক্ত, লেখকের তারা হয়তো এই লেখার ভক্ত বা এই বিশেষ উপন্যাসটির ভক্ত, বিশেষ চরিত্রের ভক্ত। যারা পড়েননি আমার মনে হয় তাদের মধ্যেও কিন্তু এই আগ্রহটা আছে যে কেন এটা নিয়ে এত আলোচনা, কেন এটা এত মানুষের এত কাছে। তার কিছুটা উত্তর হয়তো আমরা এই ছবির মাধ্যমে দিতে পারব। কিন্তু যেটা সুমনদা বললেন, যেহেতু আমি নিজেও অনেক চরিত্র বা অনেক সিনেমা করেছি যেটা সাহিত্য নির্ভর, আমার মনে হয় এটা খুব স্পষ্ট যে একটা সাহিত্য নির্ভর সিনেমা যখন তৈরি হয় তার ইতিবাচক নেতিবাচক দুটো দিকই আছে। নেতিবাচক দিকে একটা আমাদের সবসময় একটা ঝুঁকির সম্মুখীন হতে হয় যে যারা গল্পটি পড়েছেন, উপন্যাসটি পড়েছেন, চরিত্রগুলোকে ভালোবেসেছেন, তারা মেলাতে থাকেন তাদের কল্পনার সঙ্গে। তারা যখন বইটি পড়েছেন তারা একভাবে কল্পনা করেছেন, তার সঙ্গে ছবিটা কতটা মিলল সেটা দেখে আসি। এটা খুব স্বাভাবিক একটা প্রতিক্রিয়া। আর ইতিবাচক দিকটা হচ্ছে যে আমরাও তো সেই গল্পের সেই চরিত্রগুলোর প্রেমে পড়েছি, কাজে আমাদের হোমওয়ার্কটা হয়তো কিছুটা করা হয়ে গিয়ে থাকে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে দুটো সম্পূর্ণ আলাদা মাধ্যম, এক। আর দ্বিতীয়ত আমি মনে প্রাণে বিশ্বাস করি যে একজন পরিচালক যখন একটা সিনেমা বানাচ্ছেন, তিনি কিভাবে গল্পটা বলতে চাইছেন, তিনি কিভাবে ছবিটা বলছেন, তখন কিন্তু সেটাই মূল। কাজেই যদি কেউ মনক্ষুণ্ণ হন যে আমি যখন উপন্যাসটা পড়েছিলাম তখন আমি এভাবে দেখেছিলাম চরিত্রগুলোকে বা গল্পগুলোকে, সেটা তো বড় পর্দায় দেখলাম না, তার নির্দিষ্ট কারণ এটাই। এর পিছনে কিন্তু অন্য কোনো অভিসন্ধি নেই। আমার মনে হয় না কোনো পরিচালকের আছে, কখনো ছিল, লালদারও নেই। এবার আমি ব্যক্তিগত একটা জায়গা থেকে বলি, এই ছবিটার শুটিং যখন শুরু হয়েছিল, টু বি ভেরি অনেস্ট, এটা একটি অতিমারির পরে আমার করা প্রথম বাংলা ছবি, এবং আমি খুব সৌভাগ্যবান যে সেই সময় আরও একবার আমার মানিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপ হলো, পুতুল নাচের রীতিকথার সঙ্গে আলাপ হলো, লালদা এবং গোটা টিমের সাথে আরও একবার আলাপ হলো, এবং আমি শশীর মতো একটা চরিত্র পেলাম। আমাদের জীবনের ঘাত প্রতিঘাতে আমাদের নানা রকম দ্বন্দ্ব কাজ করতে থাকে। আমার মনে হয় সেই দ্বন্দ্বগুলো কঠিন হয়ে যায় যখন সেটা অন্তর্দ্বন্দ্ব হয়। বাইরের মানুষের সঙ্গে দ্বন্দ্ব তো আমরা আমাদের মতো করে যুক্তি সাজাই এবং আমরা প্রমাণ করার চেষ্টা করি যে আমরাই ঠিক। কিন্তু যখন অন্তর্দ্বন্দ্বটা হয়, নিজের মধ্যেই অনেকগুলো খণ্ড তৈরি হয়, তাদের মধ্যে সারাক্ষণ তর্ক চলতে থাকে। শশী এরকমই একটি চরিত্র, এবং খুব সঠিক কথা, এই যে সমসাময়িক শব্দটা, এটা কিন্তু কোনো কোনো লেখা, কোনো কোনো উপন্যাস, কোনো কোনো চরিত্রের সঙ্গে একেবারে খাপ খেয়ে যায়। কারণ আমাদের যেন বহু বছর পরে পড়লেও মনে হয় হ্যাঁ, এই মানুষগুলো, এই অনুভূতিগুলো, এই দ্বন্দ্বগুলো এখনো আমাদের মধ্যে আছে। হয়তো তার ফর্মটা, তার এফেক্টটা, তার যে যাপনটা একটু একটু বদলে গেছে। এমন একটা কঠিন সময় আমরা তখন পেরিয়ে এসেছিলাম, 1.5-2 বছর, যখন নাকি আমাদের নিয়ম করা হয়েছিল মানুষে মানুষে মেলা চলবে না, সেটাই নাকি সব থেকে বড় ঝুঁকি বেঁচে থাকার জন্য। অথচ আমরা ভীষণ অন্তর থেকে জানি যে একা একা বাঁচা যায় না, কিন্তু তখন যেন সেটাই নিয়ম হয়ে গেছিল। তো সেরকম একটা সময় পেরিয়ে পুতুল নাচের রীতিকথা এবং শশী আমার জীবনে এসেছিল, আমি সেই জন্য খুবই সৌভাগ্যবান। এবার শশী বা পুতুল নাচের রীতিকথার
প্রতি আমি কতটা আমার দায়িত্ব পালন করতে পারলাম সেটা সম্পূর্ণ দর্শক এবং আপনাদের উপরে, আপনাদের মতামত শুভধার্য। তবে উপন্যাস যখন পড়েছিলাম, কেন জানি না যখন আমি চিত্রনাট্যটা পড়লাম তখন যেন আমি আরো বেশি করে, যেটাকে আমরা এখন বলি না আইডেন্টিফাই, হয়তো শশীর চরিত্রের সঙ্গে আরো বেশি করে নিজেকে মেলাতে বা চেনাতে পারলাম। হ্যাঁ, আমার মধ্যেও কোথাও একজন শশী হয়তো আছে। এটা এই সিনেমা করেছি বা এই সিনেমার প্রমোশন সামনে 1 আগস্ট রিলিজ বলে আলাদা করে বলছি না, কিন্তু এই অন্তর্দ্বন্দ্ব এবং সারাক্ষণ নিজের সঙ্গে নিজের কথা বলা, কোথাও গিয়ে কখনো মনে হওয়া যে আটকে পড়ছি, আবার কখনো মনে হয় বহির্বিশ্ব আমাকে ডাকছে, কখনো আমার মনে হয় এই শিকড়গুলো তো আমাকে টেনে ধরছে, এটা কোথাও গিয়ে হয়তো আমার চাপনের মধ্যেও আছে। সেই কারণে এই চরিত্রটা সবসময় আমার কাছে আলাদা একটা গুরুত্ব নিয়ে আসে। এর বেশি দীর্ঘায়িত আমি করতে চাই না। আজকে আমার ছবির প্রযোজক পরিচালক যেরকম আছেন, আমার সহ অভিনেতা অভিনেত্রীরাও আছে, আমি বাকিটা তাদের ওপরে, এবং আশা করব, এটা খুব কেজো কথা বলছি একটা, আমার বিশ্বাস, আমি জানি না এটা আমি কতটা সঠিক, যে সিনেমা, সব ধরনের সিনেমার আলাদা আলাদা গুরুত্ব ও স্থান আছে। একটি বিশেষ ধরনের ছবি যদি মানুষের খুব ভালো লাগে, তার মানে এই নয় যে অন্য একটি ভাষা বা অন্য ধরনের বা অন্য ভাবে একটা ছবি যদি বানানো হয়েছে তার কোনো দর্শক নেই। সব ধরনের ছবির দর্শক আছে, এবং যদি ছবি ভালো লাগে তাহলে কিন্তু দর্শকরাই দায়িত্ব নিয়ে নেন সেই ছবিটা অন্য যাদের ভালো লাগতে পারে তাদের কাছে পৌঁছে দেওয়া। পুতুল নাচের রীতিকথা যে ভীষণ একটা, যেটাকে আমরা বলি কোট আনকোট কঠিন ছবি, খুব গম্ভীর মুখ করে ভীষণ একটা ভাবনা চিন্তা করে এরকম করে দেখতে হবে, একদমই নয়। এটা বারবারই বলছে, আমাদেরই গল্প বলে। তবে এই ছবিটা দর্শকের কাছে পৌঁছানোর অন্যতম মাধ্যম আপনারা সকলে। সব ছবির যেরকম ভাষা, চিত্রকল্প আলাদা হয়, সব ছবির প্রচারও সেরকম আলাদা আলাদা হতে থাকে। আমি ইন্দ্র, মানালি আমার খুবই বন্ধু, ওদের কাছেও ধন্যবাদ জানাই, ওরা যেভাবে এই ছবিটা দর্শকদের কাছে আরো বেশি করে পৌঁছে দেওয়ার প্ল্যান করেছেন। আশা করব সেই যাত্রাপথে আমরা তোমাদের, আপনাদেরও সাহায্য করব। জয়া। আমি জয়াকে বলার আগে একবার স্মৃতিমান্দার সাথে, স্মৃতিমান্দা, if you could share a few words about পুতুল নাচের রীতিকথা। একটা ব্যাপার আছে, ছবি না দেখে আপনারা কেউ ছবি দেখেননি, সেই আলোচনাটা খুব একটা হয়তো করা যাবে না। আমার যেটা বলার সেটা, এবং সুমন একটু আগে বলল যে এই উপন্যাস এখন চিত্রায়িত করার কারণটা কি। সুমন বলল যে এটা সমসাময়িক গল্প। সমসাময়িক তো বটেই, আমার মনে হয় যে এই যে গল্প, যে সিচুয়েশন, যে চরিত্রগুলো, সেগুলো না সবসময় সেগুলো প্রাসঙ্গিক থাকবে। সেই অর্থে এই উপন্যাসটা কালোত্তীর্ণ উপন্যাস, এবং ছবিতে যেটা দেখা যাবে সেটাও কিন্তু কালোত্তীর্ণ, কোনো সময়ের মধ্যে কিন্তু সেটা সীমাবদ্ধ নয়। এইটুকুই আপনাদের কাছে, আপনারা সাংবাদিক, আপনাদের কাছে যেরকম আবির বলল, একটাই অনুরোধ, সেটা হচ্ছে যখন আপনারা ছবিটা নিয়ে লিখবেন তখন দয়া করে একটু বিশ্লেষণ করবেন, এবং ভালো খারাপ যেটা আপনাদের মনে হয় সেটা তো আপনারা অবশ্যই লিখবেন, কিন্তু একটু বিশ্লেষণ করবেন এবং তাৎপর্যগুলো দর্শক যারা তাদের একটু দয়া করে বোঝাতে চেষ্টা করবেন। এইটুকু। সবাইকে শুভেচ্ছা। গণমাধ্যমের বন্ধুরা আপনারা আছেন এখানে, আপনি যেটা বললেন সেটা দিয়ে শুরু করি। সবচেয়ে বেশি আমাদের পরে আপনাদেরই উপরে দায়িত্ব বর্তায় আসলে দর্শক অবধি নিয়ে যাওয়া আমাদের ছবিটিকে। আর এটি এমন একটি ছবি, পুতুল নাচের রীতিকথা। আমি ছবিটি করবার সময় থেকে শুরু করে এখন পর্যন্ত মানে খুব কম ছবি নিয়ে এই উত্তেজনাটা একটা হিসেবে থাকে ভেতরে, বা আমরা রেখে দিই। আমি এখানে একটি চরিত্র করেছি, আপনারা শুনেছেন ইতিমধ্যেই, কুসুম চরিত্রটি। আমার মনে হয় যে কোনো অভিনেতার জীবনেই খুবই আরাধ্য একটি চরিত্র।
যখন এই চরিত্রটি হাতে পেলাম একই সাথে খুশিও হলাম, একই সাথে বেশ টেনশনে পড়ে গেলাম। আমি পরিচালককে জিজ্ঞাসা করলাম আমি কি করবো, কেমন করে করব, আমি পারবো তো? নানান কিছু প্রেশার আমার ভেতরে চলে এলো। আমি চরিত্র নিয়ে কথা বলছি আসলে। আরেকটি খুবই জরুরি কথা যে আমাদের আমরা যখন পাঠ পড়েছি আমরা উপন্যাসটা, তখন যত রকম মানুষ আসলে তত রকম ভাবে তাদের ভিজুয়াল এবং তাদের মতো করে এই ছবির চরিত্রগুলো সেগুলো তাদের মতো করে তারা ধারণ করে নেয়। কিন্তু যখন হলে গিয়ে চরিত্রায়নগুলো দেখে বা চরিত্রগুলোকে দেখে তখন নানান রকম প্রশ্ন থাকে, নানান কিছু থাকে। অনেকে খুব মনক্ষুণ্ণ হয়, হলো না এটা এমন, এটা তো এমন হওয়ার কথা ছিল, উপন্যাস বেশ ভালো ছিল, সেটা তো এখানে দেখতে পেলাম না। আমার এর আগেও সাহিত্য নির্ভর কিছু কাজ করবার, ভালো কিছু কাজ, খুবই সিগনিফিকেন্ট কিছু কাজ করবার দু একটি করার অভিজ্ঞতা হয়েছে। তো সেখান থেকে আমি বলছি, কিন্তু আমাদেরকে এটা সকলকেই মাথায় রাখতে হবে যে সেটি একটা ভিন্ন মাধ্যম এবং এটি টোটালি আরেকটি একেবারে ভিন্ন মাধ্যম। এবং চরিত্রের নিরিখে যখন দেখতে যাবে তখন নানা রকম কথা মাথায় এলেও আমরা যখন পুরো ফিল্মটি যে ক্যানভাসে আমরা দেখব তখন সবগুলো চরিত্রকে ঠিক করে হাজির করা, গল্পের ওপরে পুরোপুরি জাস্টিফাই করা গল্পটিকে এবং সিনেমাটিক লাইসেন্স সমস্ত কিছু নিয়ে কিন্তু তৈরি হয় এই পুতুল নাচের রীতিকথার মতো ছবিগুলো। আমি বিশেষ করে পুতুল নাচের রীতিকথার কথা বলছি, এই ছবিটি নির্মাণ হয়েছে সেভাবেই। কিন্তু আমি যখন আমার ডাবিংয়ের সময় দেখা হয়েছে, আমি যখন দেখেছি ছবিটি, আমার কাছে খুব দূরবর্তী কিছু আমার কাছে মনে হয়নি। এটা আমার চিন্তা, এটা আমার ভাবনা, আমি এটা এমনি বলছি। কিন্তু তারপরেও বাকিটা আপনাদের উপর, আপনারা দেখুন, সবার কাছে পৌঁছে দিন। সবাইকে শুভ সন্ধ্যা। ক্যালেন্ডোস্কোপ এবং আমাদের প্রডিউসারকে খুব অনেক ধন্যবাদ। এই গল্পটাকে লাল যখন অনেক বছর বসেছিল উনি লালকে সাপোর্ট দিয়েছেন, প্রডিউস করতে এগিয়ে এসেছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এমনি লালের সঙ্গে সুমন মুখোপাধ্যায়ের সঙ্গে আমি এর আগে কাজ করেছি, সেটাও একটা সাহিত্য নির্ভর কাজ ছিল, কাঙাল মাছের। আর ওর সঙ্গে স্ত্রী কাজ করি এবং এই ছবিটা ও যখন আমাকে ডাকে, ওর সঙ্গে কাজ করার একটা সুবিধে ও প্রথমেই করেছে। এই ছবিটা অনেক দিন ও নিজে যাপন করেছে এই ছবিটার সঙ্গে। তো অভিনেতা হিসেবে সুবিধাটা হয়েছে, ও মোটামুটি মাথা থেকে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটা চুল সমেত ওই চরিত্রটাও জানে, অতএব আমাকে হোমওয়ার্ক করতে হবে, খুব সোজা হবে। আমি জানি লাল দেখেছে, ওর পুরো হোমওয়ার্ক করা আছে। আমি ওকে জিজ্ঞেস করেছি শুটিংয়ে গিয়ে কি ভেবেছিস বল। ও যেটা ভেবেছে গোপাল সম্পর্কে সেটাও বলেছে। এবার আমি সেটা করার চেষ্টা করেছি। লাল জানতো যে ও যেটা ভেবেছে আমি হয়তো করতে পারবো, সেই জন্যই আমায় নিয়েছিল। অভিনয় করছে আমার নিজেরই, আমার অনেক বন্ধু বান্ধবকে অনেক ছবিতে দেখে মনে হয়নি অভিনয় করছে এত ভালো। তো সেটা কথাটা হচ্ছিল ওই সমসাময়িক, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, হ্যালো, এই জাস্ট যে দেখছেন পোশাকগুলো বদলে দিন, শুধু পোশাকগুলো বদলে দিন, লোকেলটা বদলে দিন। লালকে বলুন 2025-এর করতে করে দেবে, সেম ডায়লগ রাখবে, সেম কিছু রাখবে, 2025 করে দেবে। তখন মনে হবে না যে এটা 2025 নয়। চণ্ডী মণ্ডপটা তো এখন আমরা পাই সোশ্যাল মিডিয়াতে, যেখানে PNP কিচ্ছু অসুবিধা নেই। ওই জন্যই সমসাময়িক বলেছি, জাস্ট পোশাক চেঞ্জ করে দেবে, 2025 হয়ে যাবে। এটা একটা ছবি না এমন একটা আবদ্ধ তৈরি করে, এমন একটা আবেগ তৈরি করে, সেটা কিন্তু প্রথম থেকে এই ছবি তৈরি হওয়া থেকে হয়ে ওঠা, শুটিংয়ের সময়, পরবর্তীকালে আমার মনে হয় যে পুতুল নাচের চলচ্চিত্রায়নে পরীক্ষামূলক কাজ আছে, একই সঙ্গে নিবিড় গল্প আছে, নিবিড় সম্পর্কের অনেকগুলো ছক আছে যেগুলো হয়তো মানুষের কাছে পৌঁছতে পারবে। এই বিশ্বাস, এই ভরসা আপনারা পৌঁছে দেবেন।
করবেন বলার অন্যরকমভাবে, যেটা সবাই বললেন অন্যরকম ছবি, অন্যরকমভাবে বলা গল্প, উপন্যাসটা আপনারা জানেন, ফলে সেই বলার দায়িত্বটা আপনার। প্রত্যেকের কাজের জায়গায় টার্গেট থাকে যে এতগুলো খবর দিতে হবে বা ইত্যাদি। আমি একটা রিকোয়েস্ট করতে পারি পুতুল নাচের ইতিকথা টিমের পক্ষ থেকে যে তোমরাও প্লিজ সিনেমাটা দেখো। শুধু তোমাদের দায়িত্ব এই নয় যে এই সিনেমাটা এরকম হয়েছে, হয়তো ভালো লাগলো তারপর অন্যদের বলে তার জন্য নয়। সিনেমাটা আপনারা প্লিজ নিজের মতো করে দেখুন। প্রত্যেকের কাজের চাপ আছে, সেই নিয়ে আমি এক ফোঁটা কোনো রকম কথা বলতে চাই না, আমরা সেটা হাড়ে হাড়ে বুঝি। কিন্তু এটা আমাদের টিমের তরফ থেকে তোমাদের আমন্ত্রণ রইল, তোমরা নিজেদের মতো করে সিনেমাটা দেখো। এটা আমাদের তরফ থেকে তোমাদের রিকোয়েস্ট থাকবে। সবসময় কি হয়, এরপরে কি হবে, বাইক হবে, তখন কিছু কোয়েশ্চেন আসবে, কয়েকটা কোয়েশ্চেন উত্তর আমি দিতে চাইবো না, কয়েকটা কোয়েশ্চেন উত্তর ওনারা চাইবে, ঠিক আছে, এগুলো থাকবে, পরের ছবিতেও থাকবে, তারপরে ছবিতে থাকবে। কিন্তু এই ছবির তরফ থেকে আমাদের সকলের পক্ষ থেকে আমরা এই আমন্ত্রণটা তোমাদের বিশেষ করে বললাম। আর আমার মনে হয় এই সিনেমাটা দেখার সময় অন্তত মোবাইলটা খুব একটা প্রয়োজন হবে না, এইটুকু বিশ্বাস আমাদের গোটা টিমে আছে। থ্যাংক ইউ। আপনি বললেন যে সুন্দরভাবে এটা না, এটা সাপোজ টু বি মুক্তির পর সাক্ষাৎকার হচ্ছে তো। আশা করি আমরা সকলেই টিমের সকলেই আশা করি যে ছবিটা সর্বজন গ্রাহ্য হবে। কিন্তু ছবিটা সুন্দর হয়েছে না অসুন্দর সেটা তো এই মুহূর্তে তো আপনারা জানেন না। সত্যি কথা বলতে কি আমিও জানি না, কারণ পুরো ছবিটা আমিও দেখিনি। কিন্তু আমি কাজ করে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে, আমার যে অভিজ্ঞতা হয়েছে ব্যক্তিগতভাবে, এবং চিত্রনাট্য পড়ে যে অভিজ্ঞতা হয়েছে, এবং সুমনের সঙ্গে আগে কাজ করার যে অভিজ্ঞতা, সেগুলো থেকে আমি একেবারেই কনফিডেন্ট যে, এবং যে সমস্ত অভিনেত্রীরা রয়েছে, আমি খুবই কনফিডেন্ট যে ছবিটা বেশ জোরদার ছবি। দায়িত্ব কোথায় কিনা আমি জানি না, কিন্তু এই কথাটা তো অনেকবারই হলো যে দুটো একেবারে ভিন্ন মাধ্যম। ব্যক্তিগতভাবে আমি নির্ভর করবো চিত্রনাট্যের উপর এবং পরিচালকের ভিশন যাকে বলে, সেটা যতদূর বুঝেছি তার উপর। আমার নির্ভরতা কিন্তু উপন্যাসের উপর নয়। উপন্যাস যদি পড়া থাকলেও তো ভালো, যদি না থাকে তাহলে আমি কিন্তু ইচ্ছে করি পড়ি না, যাতে কনফিউশন না হয়। চিত্রনাট্যটাই আমার কাছে মুখ্য। দর্শককে বলবো যে ছবিটা দয়া করে দেখুন, কারণ এটা আর্ট ফিল্ম না মূল স্রোতের ছবি, ওই বিভাজনটা করবেন। এটা কিন্তু সকলের জন্যই ছবি। একটা সিরিয়াস মন দিয়ে দেখতে হবে, সেটা ঠিকই, একেবারে বিনোদনের ছবি নয় সেটাও ঠিক, কিন্তু এটা কিন্তু সকলের জন্য ছবি। মানিক বন্দ্যোপাধ্যায়ের মতো ইম্পর্টেন্ট একজন সাহিত্যিক এবং তার অত্যন্ত ইম্পর্টেন্ট একটা উপন্যাস, সেটা নিয়ে এই প্রথম কোনো বাংলা ছবি হচ্ছে। এর আগে কেউ চেষ্টাও করেনি, ভাবেননি। যাই হোক, এই ধরনের কালজয়ী উপন্যাসগুলো চিত্রায়িত হলে তো ভালোই হয়। তো সেই রকম একটা কাজের সুযোগ পেয়ে ন্যাচারালি আমারও খুব ভালো লেগেছে কাজ করতে। এবং এ ধরনের সুযোগ তো সবসময় পাওয়া যায় না, বেশ কমই তৈরি হয় এ ধরনের কাজ। সো আর আশা করব ভীষণ ভালোভাবেই তৈরি হয়েছে। এর মধ্যে মানে পরিচালক সুমন মুখোপাধ্যায় তো একজন অত্যন্ত নামকরা পরিচালক, তিনি ভীষণ ভালোভাবে বানিয়েওছেন। আশা করব আপনাদের সবারই ওই দেখতে খুবই ভালো লাগবে, ভীষণ এনজয় করবে। তোমার চরিত্র নিয়ে আর অননাদির সাথে একসাথে, আমার চরিত্রটা হচ্ছে এই শশী ডাক্তারের বাবার চরিত্র, গোপাল দাস। আর অনন্যার চরিত্রটা হচ্ছে এই গ্রামেরই একজন কবিরাজের বউ, যার বিয়েটা দিয়েছিল এই গোপাল দাস। কি বলবে দর্শক? 1 তারিখ মুক্তি পাচ্ছে। আপনারা আপনাদের বাড়ির কাছাকাছি বা মিডিয়াম যে কোনো হলে আসুন, দেখুন। একদম অন্য স্বাদের ছবি এবং অবশ্যই ভালো লাগবে ছবি।
না, এই জার্নিটা আসলে এই প্রায় 15 বছর অপেক্ষা করেই ছবিটা মুক্তি পাচ্ছে এতদিন পরে, এবং ছবিটার করতে চেয়েছিলাম অনেক দিন ধরে। আমার দ্বিতীয় ছবি হবার কথা ছিল, হয়ে গেল 9ম ছবি। কিন্তু হয়তো একদিক দিয়ে ভালোই হয়েছে এই অপেক্ষাটার, কারণ চরিত্রগুলোর সঙ্গে বা কাহিনীর সঙ্গে বা মানুষগুলোর সঙ্গে আরো গভীরভাবে মেশার একটা অবকাশ হয়েছে। কারণ আমি চলচ্চিত্রটা কখনো ছেড়ে দিইনি, করবো এটা আমি ধরে রেখেছিলাম, করব কোনো একটা সময় করবো, ফলে অপেক্ষা করতে হলো। শুটিংটা হওয়ার পরেও প্রায় 3 বছর অপেক্ষা করতে হলো ছবিটা শেষ করতে। সব মিলিয়ে যেটা মনে হচ্ছে আজকে যেটা মুক্তি পাবে 1 আগস্ট, মানুষের সামনে আসবে, আমার 7 বছর পরে একটা বাংলা ছবি মুক্তি পাচ্ছে, এটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলা চলচ্চিত্রের এখন একটা নতুন প্রবাহ চলছে, মানুষ আবার হলে এসে দেখছেন, এটা খুবই সুসংবাদ। এবং আশা করি পুতুল নাচের কথা নিয়ে আমরা এই কাহিনী তার মানুষগুলোকে মানুষের কাছে পৌঁছে দিতে পারবো, মানিকবাবু সেই উপন্যাসের নির্যাস পৌঁছে দিতে পারবো। এখন তো মানে সিনেমা অনেকটাই মানে দিন কমে এসছে তৈরি হওয়ার সময়, 10 দিন 12 দিন। এটা তো নিশ্চয়ই অনেকটা দিনই আমাদের, যেহেতু একটা গ্রামের এবং অনেকটাই বেশি করতে হয়েছে। শুটিং এর কথা জানান একটু আমাদের। এইটা আমরা প্রায় 25 দিন শুট করেছি এবং মূলত বীরভূম অঞ্চলকে ঘিরেই শুটিং করা হয়েছে। এবং আরেকটা খুব মজার ব্যাপার, এই 15 বছর অপেক্ষা করতে করতে আমি যেখানেই গেছি এই পুতুল নাচের রীতিকথার লোকেশন খুঁজেছি, ফলে নানা জায়গায় আমি যেখানেই যেটা পছন্দ হয়েছে তার ছবি তুলে রেখে দিয়েছিলাম। যখন ছবিটা সত্যি হবে বলে মনে হলো তখন লোকেশন আমরা খুব তাড়াতাড়ি খুঁজে পেয়ে গেছিলাম, কারণ লোকেশনগুলো এই খোঁজটা, এই প্রক্রিয়াটা আমার বহুদিন থেকে ছিল, মজা সেইটা ছিল। এবং সেখান থেকেই বলা যেতে পারে শুটিং করতে করতে, যেটা আমি বললামও কিছুটা সাংবাদিক সম্মেলনে, যে সবাই যেভাবে কন্ট্রিবিউট করেছে, সবাই যেভাবে মনোনিবেশ করে ছবিটা করেছে, এই দায়বদ্ধতার সঙ্গে চরিত্রগুলো রূপায়ণ করেছে, কিন্তু অভিনেতা অভিনেত্রী নন, যারা নেপথ্য শিল্পী, তারা সবাই মিলে কন্ট্রিবিউট করেছে। সেটা খুব জরুরি ছিল এই ছবিটা বানানোর প্রক্রিয়ায়। এবং ডিরেক্টর ফটোগ্রাফি যেটা বলছিলেন আপনি, যে অন্যভাবে আপনি তুলে ধরেছেন, মানে আমরা যেটা জয়দের একটা শপিং সিন দেখলাম, মানে পুরো চারিদিকে কচুরিপানার মধ্যে, খুবই ভালো লাগলো আপনার দেখে এই চিন্তা ভাবনা করলো এটা না। চলচ্চিত্রের ভাষায় যখন একটা উপন্যাস বা গল্প আসে, তখন চলচ্চিত্রের নিজের ভাষার শর্তেই তো আসে। ফলে যখন কাহিনী থেকে চলচ্চিত্রের মাধ্যমে একটা গল্প যায়, তখন চলচ্চিত্রের প্রয়োজনীয় অনেক কিছু পরিবর্তন করতে হয়। কারণ মূলত দৃশ্যকল্প, চলচ্চিত্র দৃশ্যকল্পের ভাষা, আর উপন্যাস হচ্ছে পাঠের ভাষা। ফলে সেই দৃশ্যকল্পে মানুষ যখন একটা উপন্যাস পড়েন, চরিত্রগুলোকে পড়ে কল্পনা করেন, এখানে রক্তে মাংসের একজন মানুষকে দেখছেন যে চরিত্রটা রূপায়ণ করছে, ফলে পদ্ধতিটাই আলাদা হয়ে যায় সম্পূর্ণ। এই রূপান্তরটা একটা বড় ঘটনা। ফলে সেখানে চলচ্চিত্রটা তার নিজের চলচ্চিত্রের শর্তেই দেখতে হবে, সেই জায়গায় দেখতে হবে। কিন্তু নিশ্চয়ই উপন্যাস থেকে অনেক বড় বড় ছবি আমাদের বাঙালি, এবং বাঙালি মননের সঙ্গে আমাদের গল্প কাহিনী এমন জড়িয়ে রয়েছে আমাদের বড় হয়ে ওঠার সঙ্গে। আপনি দেখবেন যে আমাদের সমস্ত বড় বড় পরিচালক যাদের আমরা বিশ্ববরেণ্য বলে মনে করি, তাদের বেশিরভাগ কিন্তু চলচ্চিত্র গল্প এবং উপন্যাস ভিত্তিতে করে। কারণ এটা আমাদের ভেতরের, আমাদের হয়ে ওঠা, বাঙালি হিসেবে হয়ে ওঠার, এই মাটির সঙ্গে যোগাযোগ থাকার কারণে। কিন্তু তারা তাদের চলচ্চিত্রকে এমনভাবে বানিয়েছেন সেটা চলচ্চিত্র হয়ে উঠেছে, সেটা বই হয়ে থাকে। এই জায়গাটা, এবং আমারও সেটা অভিপ্রায় ছিল। এবং আমার যে গোটা পরিকল্পনা ছবি নিয়ে, তার যে চিত্রকল্প, তার মধ্যে কিন্তু এইটাই ছিল সিনেমার ভাষায় উত্তীর্ণ হতে হবে। এটা প্রিমিয়ার হবে কাজান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। এই ছবি তৈরি করতে গিয়ে যাদের অবদান অনস্বীকার্য, ক্যালাইডোস্কোপ এবং সংবিধান ছাড়া অবশ্যই কলাকুশলী, অভিনেতা অভিনেত্রী এবং নেপথ্যে যারা ছিলেন, যেমন সিনেমাটোগ্রাফার বা এডিটর বা মিউজিক ডিরেক্টর বা আর্ট ডিরেক্টর, এবং যারা প্রযোজনা নিয়ন্ত্রণ করেন তাঁরা, এটা সবার মিলেই ছবিটা তৈরি হয়েছে। এবং ছবি চলাকালীনও আপনারা জানেন এই ছবির অভিনেতা অভিনেত্রীরা যে মননের সঙ্গে, যে অভিনিবেশের সঙ্গে ছবিটা করেছে, যেটা প্রয়োজন ছিল পুতুল নাচের মতো একটা গভীর উপন্যাসকে চলচ্চিত্রায়নের জন্য, বা সেই চরিত্রগুলো যেগুলো আমাদের বাঙালির মননে, বাঙালির ইতিহাসে
গভীরভাবে প্রথিত হয়ে আছে। আমাদের যাপনের সঙ্গে জড়িয়ে রয়েছে, যে শশী, যে কুসুম, যে যাদব পণ্ডিত, যে গোপাল বা সেন দিদি বা মতি, কুমুদ, এরা সব আমাদের খুব বড় বড় চরিত্র সাহিত্যে, এবং সেই চরিত্রগুলোকে রক্তে মাংসে আনা একটা কঠিন কাজ। পরিচালকের তো বটেই, কিন্তু যারা অভিনয় করেন তাদের কাছে আরও শক্তি, আরও চলাকালীন না শুটিং চলাকালীন জীবনটা যাপন করেছে বলছে, সেই সুযোগগুলো হয়নি আসলে। আমরা নিজেদের মতো করে চরিত্রে থাকবার চেষ্টা করেছি, সেখানে সেটা আজকে যখন আমি পুরো জিনিসটা দেখতে পেরেছি তখন আমি এত মানে কি বলবো হলফ করে বলতে পারছি যে আমি শশী চরিত্র থেকেই দেখছি। আর আসলে আমাদের থেকে একটু এগিয়ে আছে একটাই কারণ, জয়ের রটতামে ছবিটা দেখেছি, আজকে পুরোটা দেখেছি। আমরা ডাবিং এ দেখেছি বা আমরা যখন কাজ করেছি যতই হোক, সম্পূর্ণ ছবিটা দেখা সেটা সম্পূর্ণ ছবিটা দেখা আমি দেখতে পেয়েছি, এবং সেখানকার যে ফিডব্যাক গুলো, সেখানে সবাই যে কি প্রশংসা করেছে শশী চরিত্রে, তার না আমি না গোটা ছবি অসাধারণ। আচ্ছা, আর একটা কথা আপনাদের সকলের সামনে বলি, জয়া যদি আপনাদের মনে হয় যে পক্ষপাত করছে, আমার বেশ করছি, আমি তো সমর্থন জানাচ্ছি, ঠিক করছি। গ্রামে ডাক্তার মানিক বন্দ্যোপাধ্যায়ের অন্যতম জনপ্রিয় এবং বিখ্যাত উপন্যাস পুতুল নাচের ইতিকথা, এবং সুমন মুখোপাধ্যায় আমাদের পরিচালক এবং কেলাইডোস্কোপ, তারা এই ছবিটির পরিকল্পনা অনেকদিন আগে করেছিলেন। আমরা অ্যাকচুয়ালি 2022-এ এই ছবিটা শুটিং করি। তবে আমার কাছে সবসময় মনে হয়েছে যে বাংলা সাহিত্যে এরকম অমূল্য কিছু কিছু রত্ন আছে যেগুলো হয়তো বড় পর্দায় আনলে মানুষের ভালো লাগবে। প্রচুর মানুষ আছেন যারা পুতুল নাচের ইতিকথা পড়েছেন, তাদের ভীষণ ভালো লেগেছে। এবার কাজেই আমাদের কাছে সেটা অগ্নি পরীক্ষা যে এবার সিনেমাটা কেমন লাগে। তবে একটা জিনিস আমার মনে হয় আমাদের সকলেরই মাথায় রাখা উচিত, যে দুটো আলাদা মাধ্যম, একটা আমরা পড়ার বইতে পড়ছি আর একটা আমরা সিনেমায় দেখছি। কাজেই আমি সবসময় বিশ্বাস করি যে একজন পরিচালক তিনি যেভাবে গল্পটা দেখাতে চান সেভাবেই আমরা পর্দায় দেখি। এবং সুমন মুখোপাধ্যায় অত্যন্ত একজন নামকরা, শুধু বলবো না, আমি বলবো খুবই ট্যালেন্টেড একজন পরিচালক। তো সুমনদার সঙ্গে কাজ করতে পেরে আমার যেরকম খুবই ভালো লেগেছে, আমার মনে হয় এই ছবিটা আপনাদের ভালো লাগবে। যেটা সব থেকে বড় কথা, ইতিমধ্যেই কিন্তু ইন্টারন্যাশনাল কিছু ফেস্টিভ্যালস, ভেরি প্রেস্টিজিয়াস ফেস্টিভ্যালস লাইক রটারডাম, লাইক কাজান, সেখানে কিন্তু ইতিমধ্যেই পুতুল নাচের ইতিকথা প্রশংসিত হয়েছে, এবং তারা কম্পিটিশন ডিপার্টমেন্ট সেখানেও গেছে। সো এটা আমাদের কাছে খুব গর্ব। কিন্তু এবারে 1 আগস্ট থেকে আমাদের যারা দর্শক, নিজস্ব দর্শক, বাংলা ছবির যারা দর্শক, তারা দেখতে পাবেন বড় পর্দায় পুতুল নাচের ইতিকথা। একটা লম্বা অপেক্ষার অবসান। আমরাও জানতে চাই মানুষের কেমন লাগবে। শশী অন্যতম একটি গুরুত্বপূর্ণ চরিত্র বাংলা সাহিত্যে। এবার বড় পর্দায় সেই দায়িত্বটা আমি পালন করেছি। আশা করব আপনাদের পছন্দ হবে। কেমন লাগলো পুতুল নাচের ইতিকথা এবং শশীর এই গোটা যাত্রাটা, সেটা অবশ্যই হবে। এবং বিজয়া বিসর্জনের পর জয়াদির সাথে আবারও কাজ একসাথে। এই ছবিতে মূল চরিত্রে জয়া হাসানও আছেন এবং অন্য আরো তাবর অভিনেতারা আছেন। হ্যাঁ, আমার সঙ্গে এর আগে আমি যখনই কাজ করেছি জয়ার সাথে, সেটা বিসর্জন হতে পারে, সেটা বিজয়া হতে পারে, আবর্ত হতে পারে, সেটা আমি জয় চ্যাটার্জি হতে পারে, সেখানে মানুষ আমাদের কাজ একসঙ্গে দেখে তাদের ভালো লেগেছে। তো এবারেও যদি তার অন্যথা না হয়, এবারেও যদি মানুষের পছন্দ হয়, আর বিশেষ করে পুতুল নাচের ইতিকথার একটা প্রেক্ষাপট তো থাকছেই। কাজেই কুসুম এবং শশী, তাদের যে পারস্পরিক সম্পর্ক, তাদের যে জার্নি, সেটা দেখার জন্য মানুষের আলাদা একটা আগ্রহ থাকবে। আশা করি এবার আরো বেশি ভালো লাগবে দর্শক। থ্যাংক ইউ। বন্দ্যোপাধ্যায় 90 বছর বর্ষপূর্তি, এবং ছবিটা যে 1 আগস্ট মুক্তি পাচ্ছে, এবং ট্রেলার আগম কাজ করে ট্রেলার মুক্তি পেয়েছে, এবং তোমাকে যেভাবে মানুষ পাচ্ছে, কি বলবে? আমি খুব খুশি, আর আমার বিশ্বাস আমার দর্শক খুব খুশি। পরপর ছবি রিলিজ করছে, তারা সবাই আমাকে লেখেন যে কেন আরো বেশি দেখতে পাই না। সো আই হোপ এই বছরটা, মানে প্রথম 6 মাস ওয়াজ ফ্রুটফুল দ্যাট ওয়ে। আর এই চরিত্রটা, এই ছবিটার জন্য বিশেষত বলবো, এত মনের কাছে চরিত্র, এত নোয়ান্সড, এত লেড, ইমোশনালি এত কমপ্লেক্স একটা চরিত্র, সেইটা এই চরিত্রগুলোর জন্য আমি অপেক্ষা করে থাকি আসলে, এই ধরনের চরিত্রের জন্য। সো এটা আমার মনের কাছাকাছি খুব চরিত্র। অ্যাজ অ্যান অ্যাক্টর যে ধরনের রোল আমি করতে ভালোবাসি, সেই রকম একটা চরিত্র।
তো আমি আমি খুব খুশি, দেখা যাক মানুষ দেখে কি বলে সেটা আসল সুমনদার কথা। পরিচালনা আমার বাসার পাশে স্বাধীন আলদা আছেন, হ্যাঁ, এখানে সেটা যদি বলেন। সুমনদার লালদার সঙ্গে আমার প্রথম কাজ, এটা ছবির কাজ, কিন্তু এত ভালো আমাদের সবার সঙ্গে সবার কেমিস্ট্রি তৈরি হয়েছে ফ্লোরে, এবং লালদা ভীষণ মাথা ঠান্ডা। আর এই ধরনের কাজ করতে গেলে মাথা গরম করে হয় না, কারণ এত ডিফিকাল্ট সাহিত্য নিয়ে কাজ করা। খুব ডিফিকাল্ট সাহিত্য নিয়ে কাজ করা তো। আর সাহিত্যে যেমন একটা সুবিধা থাকে যে একটা খুব স্ট্রং গল্প থাকে, সেটা একটা কাজকে এগিয়ে নিয়ে যায়, অনেকটা ইজি করে দেয়। আবার একটা উল্টো প্রেশার থাকে, যেহেতু সাহিত্য গল্প, লোকের চেনা গল্প, তো এক্সপেকটেশন থাকে মানুষের, সেই এক্সপেকটেশনকে লিভ আপ করাটা আবার একটা বাড়তি চ্যালেঞ্জ হয়ে যায় সাহিত্য গল্প তৈরি করার ক্ষেত্রে। সেটা আমার মনে হয় লালদা অপূর্বভাবে এক্সিকিউট করেছেন, এবং সবাই প্রত্যেকেই ভীষণ ভালো অভিনয় করেছে ছবিতে। সিনেমাটোগ্রাফি খুব ভালো, খুব দেখতে পোয়েমের মতো লাগবে। আমার তো খুব মনের কাছে।